নমস্কার। আমরা প্রত্যেকেই জানি গত শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রহৃত হন ইডির অফিসারেরা। ইডির অফিসারদেরকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর শেখ শাহজাহান কিন্তু পলাতক। তাকে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি এবং অনেকেই বলছেন যে শেখ শাহজাহানের মতন মানুষদের এতখানি বাড়বাড়ন্তর পিছনে নাকি হাত রয়েছে আদতে ভাইপোর। এই ভাইপো কে বা কোন ব্যক্তি সেটা আমি জানি না, কিন্তু মানুষজন বলছেন যে ভাইপোর প্রশ্রয়েই, ভাইপোকে তোলা দেওয়ার ফলেই শেখ শাহজাহানদের এতখানি বাড়বাড়ন্ত। ফলে শেখ শাহজাহানদের মতন মানুষদের পিছনে অনেকখানি সময় নষ্ট না করে ইডি সিবিআই এর উচিত ভাইপোকে গ্রেফতার করে নেওয়া, কারণ ভাইপোই নাকি এই রাজ্যের সমস্ত সমস্যার মূলে। তারা বলছেন যে ভাইপোকে গ্রেফতার না করলে পশ্চিমবঙ্গের অনেক মানুষ নাকি বিরক্ত হয়ে গিয়ে বিজেপিকে ভোট না দিয়ে বামেদেরকে ভোট দেবে। এবং ঠিক এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও, এবং সেই কারণেই আপনাদের সামনে আমার আশা। তবে এটা কিন্তু একেবারেই ভাববেন না যে আপনারা কাকে ভোট দেবেন সেই কথা বলবার জন্য আমি এই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তা কিন্তু একেবারেই নয়। ভোট কে কাকে দেবে সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বক্তব্যের বিষয়টি অন্য। সেইটি হলো, ভাইপোকে গ্রেফতার না করলে মানুষ বিজেপিকে ছেড়ে বামেদেরকে ভোট দেবে, এই বিষয়টি আমার কাছে একটা প্রচন্ড বড় দ্বন্দ্বের সৃষ্টি করছে। ভাইপোকে গ্রেফতার করার সঙ্গে বিজেপির বা বিজেপিকে ভোট না দিয়ে বামেদের ভোট দেওয়ার কি সম্পর্ক? প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের যে অবস্থার মধ্যে আজকে আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যে ধরনের লোকগুলোর দ্বারা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে নানা ধরনের অপরাধমূলক কারবার ঘটে চলেছে, অর্থাৎ শেখ শাহজাহান, শওকত মোল্লা, জাহাঙ্গীর, মুদাস্সার, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা যেভাবে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে, সাম্রাজ্য কথাটা কিন্তু এখানে অত্যন্ত কদর্থে ব্যবহৃত হচ্ছে, অত্যন্ত কদর্য একটি শব্দ। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের অনেকেই যারা ইউটিউবে সংবাদ পরিবেশন করেন, তাদের অনেকেই শেখ শাহজাহানকে বলছেন বেতাজ বাদশাহ। অত্যন্ত কদর্য কথা, তার কারণ আমরা তো রাজতন্ত্রে বাস করি না, এটা তো গণতন্ত্র। এখানে যদি সত্যি কেউ বাদশাহ হয়ে বসেন, দ্যাট ইটসেলফ ইজ আ ক্রাইম। এবং আমাদের পশ্চিমবঙ্গে এই ক্রিমিনালদেরকেই গ্লোরিফাই করা হচ্ছে, বেতাজ বাদশাহ। নানাভাবে তাদেরকে প্রশংসা করা হচ্ছে, প্রশংসামূলকভাবে তাদের সম্বন্ধে খবর পরিবেশন করা হচ্ছে। তারা যে এত ধন সম্পদ একত্রিত করেছেন, সেটা যে একটা ভয়ঙ্কর চুরি, সেটা যে একটা ভয়াবহ অপরাধ, সেই কথাটি না বলে তাদের ধন সম্পদ একত্রিত করার বিষয়টিকে গ্লোরিফাই করা হচ্ছে। এটাও কিন্তু একটা ক্রাইম। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষ, বিশেষত যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, তাদের মধ্যে অনেকে হয়তো না বুঝেই এই অপরাধটি করছেন। বাদশাহ, সুলতান, সাম্রাজ্য, এই শব্দগুলো কোনোটিই কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা ছিল না, কিন্তু প্রযোজ্য হচ্ছে। এবং প্রশ্ন হলো, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিমিনালরা যে পাবলিক মানিকে নিজেদের হস্তগত করে ফেলেছেন, এই গোটা সিস্টেমটি তৈরি হয়েছিল কাদের হাত দিয়ে? এই সিস্টেম কি ভাইপোর তৈরি করা সিস্টেম? এটা কি সত্যি যে সত্যি ভাইপো
2011 সালের পর থেকে এই পুরো পশ্চিমবঙ্গের যে একটা পুরো ক্রাইম ইকোনমিক সিস্টেম আছে, বিভিন্ন রকম পাচার। আজকে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগগুলি কি কি? তার তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ তো মানব পাচারের অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ সে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে নিয়ে আসে, ইলিগালি ইম্পোর্ট করে, অর্থাৎ মানব পাচার, অস্ত্র পাচার, সোনা পাচার, বিভিন্ন ধরনের পাচারের যে ব্যবসা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশে, দক্ষিণ চব্বিশ পরগনার অন্য অংশগুলো আবার অন্য এইরকম নানা ধরনের ক্রিমিনালদের কন্ট্রোলে রয়েছে, কিংবা মুর্শিদাবাদ, কিংবা আমরা জানি বীরভূমে ছিল অনুব্রত মণ্ডল। তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিমিনালদের দখলে পশ্চিমবঙ্গের যে বিরাট একটা ক্রাইম ইকোনমিক সিস্টেম, এই যে কয়লা চুরি, গরু পাচার এবং এই সমস্ত রকম পাচার, এইগুলো কি সত্যি ভাইপোর নিজের হাতে তৈরি করা সিস্টেম, ভাইপোর পিসিমার হাতের তৈরি করা সিস্টেম? সত্যি কি এই সিস্টেমগুলো, এই চুরিগুলো, এই পাচারগুলো, এই অপরাধগুলো সত্যি কি 2011 সাল থেকে শুরু হয়েছে? উত্তর হলো একেবারেই তা নয়। উত্তর হলো এই গোটা সিস্টেমটি তৈরি হয়েছিল কিন্তু বামফ্রন্ট সরকারের হাতে, টু বি প্রিসাইজ জ্যোতি বসুর হাতে 1977 সাল থেকে। 1977 সালের আগে পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের ইকোনমি ঠিক এই প্রকার ছিল না। পশ্চিমবঙ্গের এই ধরনের বর্ডার ক্রাইমের সমস্যা কিন্তু তার আগে পর্যন্ত ছিল না। অর্থাৎ কংগ্রেস রেজিমে, কংগ্রেস যতদিন ছিল পশ্চিমবঙ্গে, ততদিন কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক এই প্রকার ছিল না। পশ্চিমবঙ্গে ক্রাইম ইকোনমির গোড়াপত্তন হয় 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে। আমরা একবার দ্রুত মনে করে নিই, বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরেই যে কাজটি প্রথম করেছিলেন জ্যোতি বসু, সেটা হলো অপারেশন বার্গা। অপারেশন বার্গা মানে কি? সেটা হলো ভূমি সংস্কার, অর্থাৎ যে সমস্ত মানুষের হাতে, পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষের হাতে জমি ছিল, তাদের হাত থেকে জমি কেড়ে নিয়ে সেই জমিগুলোকে অনেক ছোট ছোট অংশে বিভক্ত করে এক একটি ছোট অংশ এক একজনের হাতে, এক একজন বার্গাদারের হাতে দেওয়া। এটার নাম তারা দিয়েছিলেন ভূমি সংস্কার। বলেছিলেন যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা পূর্ববঙ্গে টিকতে না পেরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে এপারে চলে এসেছেন, সেই সমস্ত উদ্বাস্তুদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই নাকি ভূমি সংস্কার করেছিলেন জ্যোতি বসুর সরকার। কিন্তু সত্যি কি তাই? বাস্তব হলো উদ্বাস্তুদের সঙ্গে সঙ্গে অনেক বাংলাদেশ থেকে আগত অনেক মুসলমানকেও কিন্তু ওই ছোট ছোট জমির বর্গাদার বানানো হয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটানোর যে সিস্টেম, পশ্চিমবঙ্গের যে অনুপ্রবেশকারীদের যে তন্ত্রটা চলছে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের ওখানে, কিংবা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ক্যানিংয়ে শওকত মোল্লাদের ওখানে, ভোটের দিন সিআরপিএফ আসার সঙ্গে সঙ্গেই ক্যানিংয়ে শওকত মোল্লার বাহিনী যেভাবে মার কাট করে তেড়ে গিয়েছিল সিআরপিএফ এর দিকে, অথবা সেন্ট্রাল মিনিস্টার ভি মুরলীধরনের গাড়িকে আক্রমণ করেছিল কেশপুরের যে ধরনের লোকগুলো, সেই লোকগুলোকে ওপার বাংলা থেকে এপারে নিয়ে আসার কারিগরিটা কিন্তু সিপিএম এর কারিগরি ছিল। রাতারাতি কিন্তু শিলিগুড়ির মতন জায়গায় গড়ে উঠেছিল না জানি কোথা থেকে আসা অন্য ধরনের লোকেদের কলোনি। তো এরকমটা পশ্চিমবঙ্গের সর্বত্রই ঘটেছিল। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা বড় অংশকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার যে সিস্টেম, সেটা বামফ্রন্টের তৈরি করা সিস্টেম ছিল। আজকে যে শেখ শাহজাহানকে নিয়ে আমাদের এত রকম চর্চা চলছে, শেখ শাহজাহান খবরে এসে গিয়েছে, শেখ শাহজাহানের কাকা বামফ্রন্টের নেতা ছিলেন এবং তারপর
কোনো একদিন তার ভাইপো শেখ শাহজাহানও বামফ্রন্টে জয়েন করেছিলেন। 2013 পর সেই ভাইপো কিন্তু দল বদল করে তৃণমূলে যান। তার আগে কাকা ছিলেন সিপিএম এর নেতা, এবং 2011 সালে যখন সকলে সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে ইলেক্ট করেছিল, সেই বছরও কিন্তু কেশপুরের লোকেরা কিন্তু সিপিএমকেই ভোট দিয়েছিল। তারপর 2016 সালে তারাও এমনকি তৃণমূলকে ভোট দেয়। এবং কেশপুরে যে ধরনের লোকেদেরকে আমরা দেখেছি তারা সেন্ট্রাল মিনিস্টারের গাড়িকে আক্রমণ করছিল, সেই লোকগুলোও কিন্তু সিপিএম এর আমলে তৈরি করা, সিপিএম এর এনে বসানো লোকজন। সুতরাং এই রাজ্যকে, পশ্চিমবঙ্গ রাজ্যটিকে, পশ্চিমবঙ্গের তো সৃষ্টি হয়েছিল অবিভক্ত বঙ্গপ্রদেশের হিন্দুদের জন্য। অবিভক্ত বঙ্গপ্রদেশের বিভাজনের মাধ্যমে অবিভক্ত বঙ্গপ্রদেশের হিন্দুদের জন্য সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যটির। তো এহেন একটি রাজ্যে এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে ঢোকানো, শেখ শাহজাহানের কাকা বা শেখ শাহজাহানের দাদুদের মতন অনুপ্রবেশকারীদেরকে ঢোকানোর যে সিস্টেম, সেটা কিন্তু সিপিএম এর হাতের তৈরি সিস্টেম। তাহলে আজকে যারা বলছেন যে ভাইপোকে গ্রেফতার না করলে মানুষ বিজেপিকে ছেড়ে দিয়ে সিপিএমকে ভোট দেবে, সেটা কিন্তু হাস্যকর ভারী। বিজেপিকে ভোট দেবেন নাকি সিপিএমকে ভোট দেবেন নাকি কংগ্রেসকে ভোট দেবেন নাকি তৃণমূলকে ভোট দেবেন, সেটা সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব বিষয়, নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু ভাইপোকে গ্রেফতার না করলে মানুষ বামেদেরকে ভোট দেবেন, এটা কিন্তু নেহাতি হাস্যকর। কারণ আজকে পশ্চিমবঙ্গের যা কিছু অবস্থা, আমাদের যা কিছু দুর্দশা, তার 100% সেটার 100% ইজ অ্যাট্রিবিউটেবল টু সিপিএম। তাহলে আমরা কি সত্যি অন্য কারুর ওপর রাগ করে সেই তাদেরকেই আবার ভোট দিতে পারি? তাহলে কি বলতে হয় যে বাঙালির মাথায় কি আছে, বুদ্ধি নেই? বাঙালি কি সত্যি তারা কি নিজেদের ভালো মন্দটা বুঝতে পারবেন না? আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ একখানি শিল্প সমৃদ্ধ রাজ্য ছিল। পশ্চিমবঙ্গ স্বাধীনতার সময় ভারতবর্ষের জিডিপির 30% আসতো পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু আমরা এটাও জানি যে প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র, প্রলেতারিয়েতের অধিকার, সর্বহারা মানুষের অধিকার, এই সমস্ত নানা রকমের কথা বলে বিভিন্ন জার্গনস ইউজ করে জ্যোতি বসুর সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যকে শিল্প শ্মশান বানানো হয়েছিল। শিল্পক্ষেত্রগুলিতে অ্যাগ্রেসিভ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করে তাদেরকে বাধ্য করা হয়েছিল রাজ্য ছেড়ে চলে যেতে। আচ্ছা, আমরা এবার প্রশ্ন করি, কেন তারা এরকম করেছিলেন? শিল্প তাড়ানোর কি প্রয়োজন তাদের ছিল? প্রয়োজন ছিল যদি শিল্প ইন্ডাস্ট্রিজ যদি আমাদের স্টেট ছেড়ে চলে না যেত, তাহলে এই যে বিরাট পাচার ইকোনমি, পাচার ক্রাইম, ট্রাফিকিং এন্ড স্মাগলিং ক্রাইমের যে ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, যে ইন্ডাস্ট্রি আজকে তোলাবাজির অভিযোগ উঠছে একটি পরিবারের বিরুদ্ধে, যে ইন্ডাস্ট্রি থেকে মূলত তারা প্রচুর সম্পদশালী হয়ে উঠেছেন, যে সম্পদ তাদের 2011 সালের আগে ছিল না, যে অভিযোগগুলো উঠছে, সেই সমস্ত ক্রাইম ইন্ডাস্ট্রিটাই তৈরি হয়েছিল আমাদের এখানকার ফেয়ার ইন্ডাস্ট্রিকে তাড়িয়ে। একটা কথা আছে, কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। সেটা হলো, যদি এখানে ফেয়ার ইন্ডাস্ট্রিজ থাকতো, যদি পশ্চিমবঙ্গ একটি শিল্প, শিক্ষা এবং সংস্কৃতি সমৃদ্ধ রাজ্যই থাকতো, তাহলে এই পাচার ইন্ডাস্ট্রি তৈরি হতে পারতো না। আর পাচার ইন্ডাস্ট্রি তৈরি হতে না পারলে অনুপ্রবেশকারী ঢোকানো যেত না। অনুপ্রবেশকারী ঢোকানো না গেলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফির পরিবর্তন সম্ভব ছিল না। তাই এই প্রত্যেকটি কাজ পরিকল্পনা মাফিক করেছিলেন জ্যোতি বসু। ইন্ডাস্ট্রি তাড়িয়ে, পাচার ইন্ডাস্ট্রি তৈরি করে, তার মাধ্যমে ওপার বাংলার
মানুষকে, যে সমস্ত মানুষের ওপার বাংলাতেই থাকার কথা, বিভাজনোত্তর ভারতবর্ষে যে সমস্ত মানুষের ওপার বাংলাতেই থাকার কথা, তাদেরকে এপার বাংলায় নিয়ে এসে তাদেরকে সেটেল করিয়ে, বিভিন্ন জায়গায় তাদেরকে সেটেল করিয়ে, তাদের বাড়বাড়ন্ত তৈরি করে, তারপর সেই পাচার ক্রাইমগুলো থেকে যে প্রসিডস আসবে, সেই প্রসিডস পার্টি ফান্ডে নিয়ে চলার এই যে মডেলটি, এইটি সিপিএম এর মডেল। তাহলে এবার প্রশ্ন হলো, আমরা কি ভাইপো গ্রেফতার হচ্ছে না, এই রাগে পশ্চিমবঙ্গের মানুষ কি সেই সিপিএম কেই আবার ভোট দিতে পারে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখতে চাইছি। আপনার বাড়ির বাগানে এবং ব্যাকইয়ার্ডে প্রচুর ময়লা জমেছে, ঠিক ঠিক করছে ময়লা, এবং প্রচুর ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, সেগুলো তো আছেই, তার সঙ্গে রয়েছে প্রচুর ইঁদুর, নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুরের একটা বাসা তৈরি হয়ে গেছে, এবং সেই বাসা থেকে একটা বড় ইঁদুর আপনার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়েছে। এবার আপনি ভাবছেন যে সেই বড় ইঁদুরটাকে ধরতে পারলেই আপনার বাড়ি নিরাপদ, কিন্তু প্রশ্ন হলো, বড় ইঁদুরটা যেখান থেকে এসেছে সেইখানে তো আরো ওরকম বড় ইঁদুর আরো অনেক আছে, অনেক ধেড়ে ইঁদুর আছে, আবার সেই ধেড়ে ইঁদুরগুলোর খপ্পরে রয়েছে অজস্র নেংটি ইঁদুর। আদতে আপনাকে কোন কাজটা করতে হবে? আপনার বাড়ির বাগান এবং ব্যাকইয়ার্ড পরিষ্কার করতে হবে। এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গেরও সেইটিই প্রয়োজন। বিভিন্ন এরিয়াতে যে বিভিন্ন বড় বড় ইঁদুরেরা রয়েছে, তাদেরকে তুলে নিলে পরে তাদের আন্ডারে যে সমস্ত আরো অজস্র লোক রয়েছে যারা কাজ করে, তাদের জীবন কিন্তু তখন একটুখানি বেসামাল হয়ে পড়বেই। আপনাদের অনেকেরই মনে পড়বে হয়তো 2017 সালে বসিরহাটে একটা দাঙ্গা হয়েছিল, এবং বলা হয়েছিল যে কোনো একটি বাচ্চা ছেলে, সৌভিক সরকার তার নাম, সে নাকি কোনো একজনকে অপমান করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, তার ফলে নাকি দাঙ্গা হয়েছিল। বাস্তব একেবারেই সেটা ছিল না। দাঙ্গা আদতে হয়েছিল সম্পূর্ণ অন্য কারণে। কারণ 2014 সালে এনডিএ 1 প্রথমবার ক্ষমতায় আসার পরেই কোনো রাজ্যেরই বর্ডারের কত কিলোমিটারের মধ্যে বিভিন্ন গবাদি পশুর হাট হতে পারবে, কত কিলোমিটারের মধ্যে হতে পারবে না, এইরকম নানা রেগুলেশন সমন্বিত একখানি নোটিফিকেশন, রুলস জারি করে দিয়েছিল। অর্থাৎ বসিরহাট সীমান্ত দিয়ে যে অবাধে গরু পাচার চলতো, কেবলমাত্র 2011 সাল থেকে নয়, কিন্তু আগাগোড়াই চলতো, বামফ্রন্ট আমলেও চলতো গরু পাচার। সেই গরু পাচারের উপর এসে গিয়েছিল নানা রকম প্রতিবন্ধকতা, এবং সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গরু পাচারের এই ইন্ডাস্ট্রিটির ওপর নির্ভর করে ছিল প্রায় 30,000 লোকের জীবিকা। সংবাদ মাধ্যম 30,000 বলছে, অর্থাৎ সংখ্যাটি আরেকটু বেশি, বাস্তবে সংখ্যাটি আরেকটু বেশি, অর্থাৎ অনেকগুলো লোকের জীবিকা কিন্তু গরু পাচারের উপর নির্ভরশীল হয়েছিল। যখনই এনডিএ 1 এর ওই নোটিফিকেশন বেরিয়ে গেল, রুলস তৈরি হয়ে গেল, তখনই কিন্তু তাদের অসুবিধে হয়েছিল বলেই কিন্তু তারা দাঙ্গা বাঁধিয়েছিল আদতে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আদত সমস্যাটি কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে। পশ্চিমবঙ্গের মাটির মধ্যে ঠিক ঠিক করছে অজস্র নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর এবং বড় বড় ইঁদুর। আমাদের প্রয়োজন ইঁদুর মুক্ত পশ্চিমবঙ্গ। তাহলে অটোমেটিক্যালি যার গ্রেফতারি পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, তার গ্রেফতারি কিন্তু অটোমেটিক্যালি হবেই, কারণ সে যা কিছু ইতিমধ্যেই করে ফেলেছে, তারপর তার গ্রেফতারি তো একটা ম্যাথমেটিক্যাল সার্টেইনটি, কিন্তু তার গ্রেফতারি কিন্তু আদত সমস্যার সমাধান নয়। বরঞ্চ ঠিক যেমন করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক যেমন করে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, পশ্চিমবঙ্গে এরকম আরো অনেকগুলো লোক আছে। সেই লোকগুলোর একটা সুবন্দোবস্ত হওয়া প্রয়োজন। তাদের ঘাড়ে পা দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের এই ক্রাইম ইকোনমি চলছে। এই ক্রাইম ইকোনমিটিকে ধ্বংস করতে হবে, কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এই ক্রাইম ইকোনমি কিন্তু পশ্চিমবঙ্গের মূল ইকোনমি আদতে। যেমন ধরুন, শেখ শাহজাহানের বাড়ি তৈরি করেছে যে রাজমিস্ত্রিরা,
শেখ শাহজাহানের বাড়ির বাচ্চাটিকে পড়ায় যে গৃহশিক্ষক, তারা প্রত্যেকেই কিন্তু ওই ক্রাইম ইকোনমির পয়সা থেকে মাইনে পায়। ফলে ক্রাইম ইকোনমিকে যদি যখনই আমরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু তার ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের অনেক লোকের ওপর এসে পড়বে। কিন্তু সে তো পড়বেই। একটা রাজ্য যখন এতদিন যাবৎ, প্রায় 60 বছর যাবৎ একটা রং সিস্টেমকে ক্যারি করেছে, তখন তার যে ব্যাকল্যাশ, সেটা তো সেই রাজ্যটাকে নিতেই হবে। কিন্তু আমার মনে হয় যে ডেফিনেটলি মানুষ চাইতেই পারে যে ভাইপো গ্রেফতার হোক, এটা তো মানুষের চাহিদা। তারা কি চাইছেন সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে তার জন্য ভাইপো যদি গ্রেফতার আজকে না হয়ে কালকে হন বা দুদিন বাদে হন, ভাইপোর গ্রেফতারিতে দেরি হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মানুষ আবার তাদেরকেই ভোট দেবে যারা পশ্চিমবঙ্গের এই অবস্থা করেছে, একটা ক্রাইম ইকোনমি সেট করেছে, পশ্চিমবঙ্গের ফেয়ার ইকোনমিকে তাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের একটা শিল্প সমৃদ্ধ রাজ্যকে একেবারে ধ্বংস করে দিয়ে, প্ল্যান করে ধ্বংস করে দিয়ে, যাদের হাতে জমি ছিল তাদের হাত থেকে জমি কেড়ে নিয়ে, যাতে কারুর হাতেই বেশি অর্থ, যাতে ওয়েলথ জিনিসটা এমনভাবেই ছড়িয়ে যায় যে কারুর হাতেই বেশি ওয়েলথ কিউমুলেট করতে না পারে, এই সম্পূর্ণ প্রোগ্রাম করে তারপর একটা পাচার ইন্ডাস্ট্রি তৈরি করে প্ল্যান করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলানোর জন্য এতগুলো স্টেপ যারা নিয়েছে, যারা রাজ্যকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আবার তাদেরকেই ভোট দেবে, এত বড় মূর্খামিও কি পশ্চিমবঙ্গের মানুষ করবে? এই প্রশ্নটি রেখেই এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।